ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? মন দিয়ে পড়াশোনা করছো তো? আমরা শুরু করেছি লাস্ট মিনিট রিভিশন সিরিজ, যেখানে আমরা ইম্পর্টেন্ট টপিক নিয়ে রিভিশন করছি। আগের দিন আমরা অবস্টেটিক নার্সিং এর নর্মাল পার্ট নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকের পার্টে আমরা কিছু অ্যাবনর্মাল পার্ট নিয়ে ডিসকাস করব। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, তাদের জন্য আমাদের চ্যানেলে একটি ফ্রি মক টেস্ট সিরিজ চলছে, যেখানে সাবজেক্ট ওয়াইজ টেস্টের সাথে সাথে 3টে ফুল টেস্ট রয়েছে। তাই তোমরা যারা এই এক্সামগুলো দিতে চাও, তারা টেলিগ্রামের নার্সিং পাঠশালা কমিউনিটি গ্রুপ জয়েন করে নাও। গ্রুপ জয়েনিং এর লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এই মক টেস্টগুলো পোস্ট বেসিক বিএসসি, এমএসসি নার্সিং এবং আরো অন্যান্য কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য তোমাদের হেল্প করবে। চলো তবে আজকের টপিক শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন, the placental abnormality in which the accessory lobe is developed from the activated virion chorionic leaf, অর্থাৎ এক ধরনের প্লাসেন্টাল abnormality যেখানে একটা অ্যাক্সেসরি লোব প্রেজেন্ট থাকছে। ভ্যালামেন্টাস প্লাসেন্টা, প্লাসেন্টা স্পুরিয়া, প্লাসেন্টা এক্সট্রাকোরিয়ালিস, প্লাসেন্টা মার্জিনিটা। চলো তোমাদের আমি আগে প্রথমে প্লাসেন্টাল অ্যাবনর্মালিটি গুলো বলে নিই। প্রথমে দেখো প্লাসেন্টা সাকসিনচুরিয়েটা। এটা কি হচ্ছে? যখন নর্মাল প্লাসেন্টার সাথে একটা অ্যাক্সেসরি লোব থাকবে, তখন সেটাকে আমরা বলবো প্লাসেন্টা সাকসিনচুরিয়েটা। এখানে কি বলছে দেখো, ওয়ান ইউজুয়াল অর্থাৎ ইউজুয়ালি একটা অথবা মোর স্মল লোবস অফ প্লাসেন্টা সাইজ অফ আ কটিলিডন may be placed at varying distances from the main placental margin, অর্থাৎ মেইন প্লাসেন্টাল মার্জিন থেকে কিছুটা দূরে কটিলিডনের সাইজের কিছু একটা বা তার বেশি যখন ছোট ছোট লোবস প্রেজেন্ট থাকবে, তখন তাকে বলা হবে প্লাসেন্টা সাবসেন্চুরিয়েটা। A leash of vessels connecting the main to the small lobe transverse through the membrane, অর্থাৎ মেমব্রেনের মধ্যে থেকে, এই যে দেখো এখানে যেরকম ভেন এর মাধ্যমে এটা কানেক্টেড হয়েছে, সেরকম ভেসেলস এর মাধ্যমে কানেক্টেড থাকবে। The accessory lobe is developed from the activated villi on the chorionic leaf, যেটা আমাদের কোশ্চেনে ছিল। অ্যাক্টিভেটেড villi on the chorionic leaf থেকে এটা তৈরি হচ্ছে। এবার কি বলছে, ইন কেসেস অফ অ্যাবসেন্স অফ কমিউনিকেটিং ব্লাড ভেসেলস ইট ইজ কল্ড প্লাসেন্টা স্পুরিয়া, অর্থাৎ যখন এই ব্লাড ভেসেল যেখানে কানেক্টেড আছে, এই কানেকশনটা যখন থাকবে অ্যাক্সেসরি লোবের সাথে, তখন সেটাকে আমরা বলবো প্লাসেন্টা স্পুরিয়া। ক্লিয়ার হলো? তাহলে যখন নর্মাল প্লাসেন্টার থেকে একটা এক্সেসরিজ লোব থাকছে একটা বা তার বেশি, তখন তাকে আমরা বলছি প্লাসেন্টা সাবসেন্চুরিয়েটা, এবং সেখানটা কিন্তু কানেক্টেড থাকবে ব্লাড ভেসেলস এর মাধ্যমে এক্সেসরিজ লোবগুলো মেন প্লাসেন্টার সাথে। কিন্তু যখন হচ্ছে যে মেন প্লাসেন্টার সাথে স্মল লোবস গুলো কানেক্টেড থাকবে না, তখন সেটাকে আমরা বলবো প্লাসেন্টা স্পুরিয়া। ক্লিয়ার হলো? নেক্সট দেখো, প্লাসেন্টা বাইলোবেটা। এটা বাইলোড প্লাসেন্টা, প্লাসেন্টা বাইলোবেটা বলছে, বা বাইপার্টাইট প্লাসেন্টা বা প্লাসেন্টা ডুপ্লেক্স কি হচ্ছে, ইজ আ প্লাসেন্টা উইথ টু রাফলি ইকুয়াল সাইজ লোব separated by a membrane. The umbilical cord may be inserted in either lobe, velamentous or between the lobes. অর্থাৎ এখানে আমরা দেখেছিলাম যে মেন প্লাসেন্টার সাথে ছোট ছোট কটিলিডনের মতো সাইজের অ্যাক্সেসরিজ লোব রয়েছে, কিন্তু যখন মেন প্লাসেন্টাটাই দুই ভাগে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এই একটা প্লাসেন্টা, সেটা দুভাগে, মানে এরকম ভাবে একটা প্লাসেন্টা রয়েছে, এরকম ভাবে একটা প্লাসেন্টা রয়েছে, এবং দুটোই সেম সাইজের, দুটোর লেন্থই সেম, অর্থাৎ সাইজে দুটোই সেম হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি প্লাসেন্টা বাইলোবেটা বা বাইলোড প্লাসেন্টা। এবং এখানে আম্বিলিক্যাল কর্ড কিরকম ভাবে থাকবে, ইদার কোনো লোবের সাথে কানেক্টেড থাকবে, বা মার্জিনের সাথে থাকবে, বা হচ্ছে যে বিটুইন দ্য লোব এরকম জায়গা থেকেও থাকতে পারে। তাহলে এটা হচ্ছে আমার প্লাসেন্টা বাইলোড। ওকে, নেক্সট দেখো, প্লাসেন্টা মার্জিনেটা, সার্কামভ্যারেট প্লাসেন্টা, এই দুটোই হচ্ছে প্লাসেন্টা এক্সট্রাকোরিয়ালিস এর ভাগ। সার্কামভ্যারেট প্লাসেন্টার ক্ষেত্রে কি হচ্ছে, দ্য কোরিওনিক প্লেট ইজ স্মলার দেন দ্য বেসাল প্লেট, অর্থাৎ কোরিওনিক প্লেটটা বেসাল প্লেটের থেকে ছোট। The membranes are folded, rolled back upon itself to form a ring reflected centrally. The central portion is depressed. অর্থাৎ দেখো দুটো প্লেট, একটা বড় এবং একটা যদি ছোট হয়, তাহলে এই যে মেমব্রেনটা রয়েছে, সেই মেমব্রেনটা এখানটায় ফোল্ডেড আপ হয়ে এই জায়গাটা একটা থিক রিং প্রেজেন্ট হয়ে যাচ্ছে, এবং এই থিক রিংটা হচ্ছে যে তোমার বাইরে থেকে বোঝা যাচ্ছে, এবং সেন্ট্রাল পোর্শনটা, এই যে সেন্ট্রাল যে পোর্শনটা হলো সেটা ডিপ্রেসড হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? সেটা হলো আমার সার্কামভ্যারেন্ট প্লাসেন্টা। প্লাসেন্টা মার্জিনেটাতে কি হচ্ছে, a thin fibrous ring is present at the margin of the chorionic plate where the fetal vessels appear to terminate, অর্থাৎ কোরিওনিক প্লেটের মার্জিনে যেখানে ফিটাল ভেসেল গুলো কমপ্লিট হচ্ছে, সেই মার্জিন বরাবর একটা আমরা ফাইব্রাস রিং দেখতে পাচ্ছি। তাহলে প্লাসেন্টা মার্জিনেটাতে আমরা একটা ফাইব্রাস রিং দেখতে পাচ্ছি, যেটা কিনা আমার মার্জিন বরাবর থাকছে, আর সার্কামভ্যারেটের ক্ষেত্রে আমরা সার্কেলে, অর্থাৎ মিডিলে একটা সেন্টারের কাছে সার্কেল বরাবর আমরা ফাইব্রাস রিংটা দেখতে পাচ্ছি। তাহলে মার্জিন থেকে তোমরা মনে রাখবে মার্জিন এটা, আর সেন্টার থেকে মনে রাখবে তোমার সার্কামভ্যালি। ওকে,
প্লাসেন্টা মেমব্রেনিকা। এখানে কি হয় দেখো, প্লাসেন্টা মেমব্রেনিকা is a rare placental abnormality where chorionic villi cover fetal membranes either completely or partially, and the placenta develops as a thin structure occupying the entire periphery of the chorion. অর্থাৎ দেখো, আমার এখানটায় প্লাসেন্টা এইটুকু জায়গা জুড়ে থাকে, বাকি আমার এই পুরোটা জুড়ে ফিটাস থাকে, তাতে কোরিয়ন এবং অ্যামনিওটিক লেয়ার রয়েছে, অ্যামনিয়নিক লেয়ার রয়েছে। এই প্লাসেন্টা মেমব্রেনিকাতে কি হচ্ছে, এখানটা তোমার টোটাল যে ফিটালে যে মেমব্রেন রয়েছে সেই মেমব্রেনটা টোটালি তোমার হচ্ছে কোরিওনিক বিলি দ্বারা কভার হয়ে যাচ্ছে, এবং তার ফলে কি হচ্ছে, প্রায় পুরো জায়গাটা জুড়েই প্লাসেন্টা থাকছে এবং সেটা ভীষণই পাতলা হয়ে যাচ্ছে জিনিসটা। তো এটাকেই প্লাসেন্টা মেমব্রেনিকা বলছে, মানে তোমার পুরো কোরিয়নটা জুড়েই প্লাসেন্টা থাকছে, সেটা হচ্ছে আমার প্লাসেন্টা মেমব্রেনিকা, এবং এটা খুবই থিন হয় বলে এটাকে প্লাসেন্টা মেমব্রেনিকা বলছে। মানে ধরো তুমি এভাবে মনে রাখবে যে মেমব্রেন যেমন পাতলা হয়, প্লাসেন্টা যখন পাতলা হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা প্লাসেন্টা মেমব্রেনিকা বলছি। ওকে, আর কি আছে দেখো, ব্যাটেলডোর প্লাসেন্টা। এটা কি? ব্যাটেলডোর প্লাসেন্টা মার্জিনাল কর্ড ইনসারশন ইজ হোয়ার দ্য umbilical cord is inserted at or near the placental margin rather than center. তাহলে এই যদি আমার প্লাসেন্টা হয় সেখানে আমার সেন্টারে থাকার কথা, কিন্তু কর্ডটা আমার কোথায় থাকছে, নিয়ার প্লাসেন্টাল মার্জিন। তাহলে যখন মার্জিনের কাছে থাকছে তখন সেটাকে আমরা বলছি ব্যাটেলডোর প্লাসেন্টা। আর ভ্যালামেন্টাস প্লাসেন্টা কখন বলবো, কর্ড ইজ অ্যাটাচড টু দ্য মেমব্রেন, অর্থাৎ এই প্লাসেন্টা টোটালটার মধ্যে নেই, এরকম ভাবে সাইডে এইখান থেকে আমার কর্ডটা তৈরি হয়েছে এবং এই জায়গাগুলোতে আমার ব্লাড ভেসেলস রয়েছে। এটা হচ্ছে আমার ভ্যালামেন্টাস প্লাসেন্টা। ওকে, তাহলে ভ্যালামেন্টাস প্লাসেন্টাতে কিন্তু প্লাসেন্টার সাথে কানেক্টেড থাকে না, মেমব্রেনের সাথে আমার কর্ডটা অ্যাটাচ থাকে। এবং এখানে কি হয়, এখানে যদি কোনোভাবে এই মেমব্রেনে রাপচার হয় বা মেমব্রেন যদি কোনোভাবে টিয়ার হয় তাহলে কিন্তু ফিটাল ব্লাড ভেসেলস গুলো ওপেন হয়ে যায় এবং সেখান থেকে কিন্তু হিমারেজ হয়। ক্লিয়ার হলো? তাহলে এই হলো আমার প্লাসেন্টার বিভিন্ন অ্যাবনর্মালিটিস। এবার এখানে কি কোশ্চেন ছিল, অ্যাক্সেসরি লোব ইজ ডেভেলপড ফ্রম দ্য অ্যাক্টিভেটেড ভিলিয়ন কোরিওনিক লিভ। তাহলে বলো কি অ্যান্সার হবে? ভ্যালামেন্টাস প্লাসেন্টা তো হবে না, প্লাসেন্টা স্পুরিয়া হতে পারে। প্লাসেন্টা এক্সট্রা কোরিয়ালিসের মধ্যে ছিল আমার সারাকাম্বারিক প্লাসেন্টা, প্লাসেন্টা মার্জিনেটা, আর হচ্ছে মার্জিনেটা তার একটা অপশনই আছে। তাহলে আমার এখানটায় প্লাসেন্টা স্পুরিয়াটা রাইট অ্যান্সার হবে। প্লাসেন্টা স্পুরিয়া বা প্লাসেন্টা সাকসেন্সুরি এটা দুটোই যে কোনো একটা যেটা থাকবে সেটাই অ্যান্সার হবে, কারণ যেখানে আমার একটা এক্সেসরিজ লোব থাকছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। Which of the following condition is most likely to cause dyspnea on exertion in a pregnant woman? অর্থাৎ প্রেগনেন্সি কন্ডিশনে কোন কন্ডিশন থাকলে ডিসনিয়া হতে পারে? অ্যাবরাপশিও প্লাসেন্টা, প্লাসেন্টা প্রিভিয়া, এক্লাম্পসিয়া, পলিহাইড্রোমিয়াস। ব্লিডিং ইন প্রেগনেন্সি বা হেমারেজ ইন প্রেগনেন্সি হচ্ছে আমার প্লাসেন্টা প্রিভিয়া আর অ্যাবরাপশিও প্লাসেন্টা, আর এক্লাম্পসিয়া হচ্ছে আমার হাইপারটেনসিভ ডিসঅর্ডার ইন প্রেগনেন্সি। পলিহাইড্রোমিয়াস কি, যখন আমার অ্যামনিওটিক ফ্লুইডের অ্যামাউন্টটা বেশি হয়ে যায় তখন সেটাকে পলিহাইড্রোমিয়াস বলে, এবং যেটা কিনা তোমার ডিসনিয়ার কারণ হতে পারে। তাহলে অপশন ডি হবে আমার রাইট অ্যান্সার। এর সাথেই বলে দিই, পলিহাইড্রোমিয়াস হচ্ছে যখন লাইকার এমনি এক্সিস 2000 ml, অর্থাৎ 2 লিটারের বেশি যখন অ্যামনিওটিক ফ্লুইড হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো পলিহাইড্রোমিয়াস। কারণ কি, ফিটাল অ্যানেনসেফালি, ওপেন স্পাইনা বাইফিডা, অ্যানিউথ্লয়েডি, ম্যাটার্নাল ডায়াবেটিস, রেনাল কার্ডিয়াক ডিজিজ। আর অলিগোহাইড্রোমিয়াস কি, লাইগার এমনি deficient in amount to the extent of less than 200 ml at term, ওটা 2000 ml ছিল এবং এটা হলো 200 ml। ওকে, এটা কেন হচ্ছে, এটা হচ্ছে রেনাল আইজেনেসিস এবং এটা ফিটালের, ওখানে মাদারের ছিল, এটা কিন্তু ফিটালের রেনাল আইজেনেসিস যদি থাকে, ইন্ট্রাইউটেরিয়ান গ্রোথ রিটার্ডেশন যদি থাকে, অবস্ট্রাকটেড ইউরোপ্যাথি যদি থাকে, আর স্পন্টিনিয়াস রাপচার অফ মেমব্রেন যদি হয় তাহলে কিন্তু আমার অলিগোহাইড্রোমিয়াস হতে পারে। ওকে, তাহলে এখান থেকে অলিগোহাইড্রোমিয়াস থেকে কোশ্চেন আসে যে ফিটাল কোন কন্ডিশনের জন্য অলিগোহাইড্রোমিয়াস হয়, এবং তখন অ্যান্সার হবে আমার রিনাল অ্যাজেনেসিস। ক্লিয়ার? নেক্সট, a clinical entity where the process of abortion has started but has not progressed to a state from which recovery is impossible, অর্থাৎ অ্যাবর্শনের প্রসেস স্টার্ট হয়েছে কিন্তু এখনো এমন জায়গায় গিয়ে পৌঁছানো যাতে কিনা রিকভারি পসিবল নয়, তাহলে সেটা কি হবে? স্পন্টেনিয়াস অ্যাবর্শন, থ্রিটেন্ড অ্যাবর্শন, ইনএভিটেবল অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন। অ্যান্সারটা তোমরা ভাবো, ততক্ষণ আমি তোমাদের অ্যাবর্শনের টাইপগুলো একটু বলে নিই। অ্যাবর্শন দু রকমের হচ্ছে, একটা হচ্ছে স্পন্টেনিয়াস আর একটা হচ্ছে ইনডিউস। স্পন্টেনিয়াস অর্থ যেটা নর্মালি হয়ে যাচ্ছে এবং 500 গ্রামস অফ ওয়েট প্রোডাক্ট অফ কনসিস্টেন্সির থেকে কম, তখন তাকে আমরা স্পন্টেনিয়াস অ্যাবর্শন বলছি। আইসোলেটেড বা স্পোরাডিক, আর হচ্ছে রিকারেন্ট।
আইসোলেটেড অর্থাৎ যখন একবারই হয়েছে অ্যাবর্শন তখন সেটাকে আইসোলেটেড বা স্পোরাডিক বলছে। আর রিকারেন্ট যখন 20 উইকস এর নিচে পরপর 3বারের বেশি অ্যাবর্শন হয়ে যাচ্ছে তখন তাকে বলছি আমরা রিকারেন্ট অ্যাবর্শন। কি কি টাইপ আছে দেখো, প্রথমে হচ্ছে থ্রিটেন্ড। থ্রিটেন্ড অর্থাৎ অ্যাবর্শনের প্রসেস স্টার্ট হয়েছে কিন্তু এখনো অব্দি এমন জায়গায় যায়নি যাতে কিনা আমি প্রেগনেন্সিটা কন্টিনিউ করতে পারবো না বা অ্যাবর্শন হয়ে যায়নি এখনো অব্দি, সেটা হচ্ছে আমার থ্রিটেন্ড। থ্রিট কথার অর্থ কি? থ্রিট কথার অর্থ হচ্ছে ভয়। তাহলে থ্রেটেন অ্যাবর্শন মানে হচ্ছে যে অ্যাবর্শন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বা ভয় রয়েছে, সেটা হচ্ছে আমার থ্রেটেন অ্যাবর্শন। ইনএভিটেবল কি? ইনএভিটেবল মানে হচ্ছে অবশ্যম্ভাবী, মানে যেখানে এমন জায়গায় পৌঁছেছে অ্যাবর্শনের প্রসেস যেখান থেকে কিনা তুমি আর প্রেগনেন্সিটা কন্টিনিউ করতে পারবে না, সেটা হচ্ছে আমার ইনএভিটেবল অ্যাবর্শন। কমপ্লিট অ্যাবর্শন কোনটা? কমপ্লিট অর্থাৎ যেটা আমার প্রোডাক্ট অফ কনসেপশন সেটা আমার অলরেডি ডেড এবং সেটা অলরেডি এক্সপেল আউট হয়ে গেছে, সেটা হচ্ছে আমার কমপ্লিট অ্যাবর্শন। ইনকমপ্লিট কোনটা? অ্যাবর্শন হয়েছে কিন্তু প্রোডাক্ট অফ কনসেসাস কিছুটা আমার উইদিন ইউটেরাস রয়ে গেছে, পুরোটা এক্সপেল আউট হয়নি, সেটা হচ্ছে আমার ইনকমপ্লিট অ্যাবর্শন। মিসড অ্যাবর্শন কোনটা? যেখানে তোমার অ্যাবর্শন হয়ে গেছে কিন্তু তোমার প্রোডাক্ট অফ কনসেসাস ভেতরেই রয়ে গেছে বেশ কিছুটা সময় জুড়ে, তুমি সেটা হয়তো জানো না, মানে এমন হয় যে ইন্ট্রাইউটেরিন ডেথ হয়েছে মা বুঝতে পারেনি, সেটা হয়ে যাবে আমার মিসড অ্যাবর্শন। আর একটা হচ্ছে সেপটিক অ্যাবর্শন, যেখানটা তোমার অ্যাবর্শনের সাথে সাথে ইউটেরিন ক্যাভিটির মধ্যে ইনফেকশন হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমার সেপটিক এবং এটা খুবই কম, লেস কমন। ইনডিউসড অ্যাবর্শনের মধ্যে একটা হচ্ছে লিগাল, যেটা উইথ লিগাল প্রসিডিউরের মাধ্যমে করা হয়, যেখানে এমটিপি অ্যাক্ট রয়েছে। এমটিপি অ্যাক্ট 1971, যেখানে আমার 20 উইকস অব্দি অ্যাবর্শন করা যায় উইথ পারমিশন অফ ডক্টর, যখন কিনা আমার মায়ের ক্ষেত্রে সেটা ডেঞ্জার বা হচ্ছে যে বেবির ক্ষেত্রে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি রয়েছে বা এরকম, তখন সেটা হচ্ছে যে লিগাল। আর ইলিগাল কোনটা? যেখানটা মেডিকেল প্র্যাকটিশনারের কনসালটেন্ট ছাড়াই অ্যাবর্শন করা হচ্ছে সেটা। ওকে, তাহলে এখানটার অ্যান্সারটা কি হবে তোমরা বলো? যেখানে তোমার প্রসেস অফ অ্যাবর্শন স্টার্ট হয়েছে কিন্তু এখনো অব্দি এমন জায়গায় যায়নি যেখান থেকে রিকভারি ইম্পসিবল, তাহলে এখানটা আমার থ্রেটেন অ্যাবর্শনটা অ্যান্সার হবে। আর যদি এখানটা নট না থাকতো, যদি আমার নট না থাকতো তাহলে কি অ্যান্সার হতো? তাহলে আমার ইনএভিটেবল অ্যাবর্শন হতো, অর্থাৎ যেখান থেকে আমার আর ফিরে আসা পসিবল না, সেটা হচ্ছে আমার ইনএভিটেবল অ্যাবর্শন। ক্লিয়ার হলো? নেক্সট হলো মরবিডলি অ্যাডারেন্ট প্লাসেন্টা ইজ কল্ড অ্যাজ। মরবিডলি অ্যাডারেন্ট প্লাসেন্টাকে কি বলা হয়? ব্যাটেলডোর প্লাসেন্টা, প্লাসেন্টা অ্যাক্রিটা, প্লাসেন্টা সাকসিনচুরিয়েটাম, প্লাসেন্টা সার্কামভ্যালি। তাহলে ব্যাটেলডোর প্লাসেন্টা তোমাদের পড়িয়ে দিয়েছি, সাকসিনচুরিয়েটা, সার্কামভ্যালি সবগুলোই বলা হয়ে গেছে। বাকি রয়ে গেছে প্লাসেন্টা অ্যাক্রিটা, তাহলে এটাই তো অ্যান্সার হবে। তাহলে অ্যাক্রিটাটা কি তোমাদের বলি। প্লাসেন্টা অ্যাক্রিটা হচ্ছে যে এটা দেখো একটা নর্মাল ইউটেরাইন ক্যাভিটির ছবি, যেখানটা এটা হচ্ছে নর্মাল, অর্থাৎ প্লাসেন্টা হচ্ছে আমার সিচুয়েটেড হচ্ছে তোমার এন্ডোমেট্রিয়ামের উপরে। এন্ডোমেট্রিয়ামের উপরে যখন নর্মাল প্লাসেন্টা রয়েছে তখন এটা এরকম ছবি। এখানে দেখো প্লাসেন্টাটা একটুখানি ভেতরে চলে গেছে, অর্থাৎ এন্ডোমেট্রিয়াম ভেদ করে এসে কিন্তু মায়োমেট্রিয়াম ইনভলভ করেছে। হালকা এন্ডোমেট্রিয়ামে যখন ডিপলি ইনভেড করছে তখন সেটাকে আমরা অ্যাক্রিটা বলছি। যখন এন্ডোমেট্রিয়াম ভেদ করে মায়োমেট্রিয়ামে চলে যাচ্ছে তখন সেটাকে বলছি ইনক্রিটা। আর যখন এন্ডোমেট্রিয়াম মায়োমেট্রিয়াম ভেদ করে যখন ইউটেরাইন ওভালের বাইরে চলে যাচ্ছে এবং অন্যান্য অর্গানকে এফেক্ট করছে তখন সেটা হয়ে যাবে আমার পারফিটা। বুঝতে পারলে? তাহলে প্লাসেন্টা অ্যাক্রিটা হচ্ছে যে একটা অ্যাডহেরেন্ট প্লাসেন্টা, যেখানটায় তোমার শুধুমাত্র এন্ডোমেট্রিয়ামের ডিপলি যদি ইনভেড করে তখন সেটা হয় অ্যাক্রিটা। এন্ডোমেট্রিয়ামের সাথে মায়োমেট্রিয়াম ইনভলভ হলে হয় ইনক্রিটা, এবং এন্ডোমেট্রিয়াম মায়োমেট্রিয়াম এবং সেটাকে ভেদ করে যখন ইউটেরাইন ওয়াল ইনভেড করে বাইরে চলে যাচ্ছে এবং অন্যান্য সারাউন্ডিং অর্গানকে এফেক্ট করছে তখন সেটা হয়ে যাচ্ছে আমার পারফিটা। ক্লিয়ার হলো? তাহলে মরবিডলি অ্যাডহেরেন্ট প্লাসেন্টা হলো আমাদের প্লাসেন্টা অ্যাক্রিটা। নেক্সট, placenta attached to the lower segment and only the lower margin encroaches into the lower uterine segment is known as। অর্থাৎ লোয়ার সেগমেন্টে প্লাসেন্টা অ্যাটাচ আছে এবং লোয়ার মার্জিনটা শুধুমাত্র লোয়ার ইউটেরাইন সেগমেন্টে পৌঁছেছে, তাহলে সেটা কি রকম প্লাসেন্টা হবে? লো লাইং, মার্জিনাল, ইনকমপ্লিট, সেন্ট্রাল। তাহলে এটা আমার প্লাসেন্টা প্রিভিয়ার একটা কোশ্চেন এবং প্লাসেন্টা প্রিভিয়ার টাইপ জানতে চেয়েছি। চলো, প্লাসেন্টা প্রিভিয়া কাকে বলে? When the placenta is implanted partially or completely over the lower uterine segment over and adjacent to the internal os, it is called placenta previa। অর্থাৎ দেখো নর্মালি আমাদের প্লাসেন্টা কোথায় থাকে? ইউটেরাসের আপার সেগমেন্টে নর্মালি সিচুয়েটেড হয়, কিন্তু যখন সেই প্লাসেন্টাটা লোয়ার ইউটেরাইন সেগমেন্টে এসে সিচুয়েটেড হবে তখন সেটাকে আমরা বলছি প্লাসেন্টা প্রিভিয়া। এবার তার 4টে ভাগ রয়েছে, এখানে ছবিটা দেখো। লো লাইন, এটাকে আমরা বলছি টাইপ 1। টাইপ 1 এর ক্ষেত্রে কি হচ্ছে?
এখানটা তোমার নর্মালি নিচের দিকে সিচুয়েটেড আছে, কিন্তু যে লোয়ার মার্জিনটা সেটা একদম সাইডে এসে লোয়ার পোর্শনে এসে আটকে গেছে। এটা কিন্তু তোমার অসের কাছাকাছি এসেও পৌঁছয়নি। অর্থাৎ এটা যদি আমার সার্ভিক্স হয় এবং এটা যদি ইন্টারনাল অস হয়, তাহলে এর কাছাকাছি পৌঁছায়নি, শুধুমাত্র লোয়ার মার্জিনটা আমার লোয়ার সেগমেন্টের কাছে রয়েছে। এটা হচ্ছে আমার লো লাইং অর্থাৎ টাইপ 1। টাইপ 2 হচ্ছে আমার মার্জিনাল। এখানে কি হয়, এখানে হচ্ছে যে যে লোয়ার পার্টটা রয়েছে সেটা কিন্তু আমার মার্জিন অফ ইন্টারনাল অসে চলে আসছে। যে এটা আমার ইন্টারনাল অসের মার্জিন, সেই মার্জিন অব্দি আমার এটা চলে আসছে, কিন্তু এটা কিন্তু কভার করছে না। ওকে। 3 নম্বরে কি হচ্ছে, পার্শিয়াল। পার্শিয়াল অর্থাৎ যে ইন্টারনাল অস যখন ক্লোজ থাকছে তখন সেটাকে কভার করছে, যখন ওপেন হয়ে যাচ্ছে অসটা তখন কিন্তু পুরোপুরি কভার করছে না। এটা হচ্ছে আমার পার্শিয়াল। আর কমপ্লিট কি, টাইপ 4 যেটা, সেটা হচ্ছে যে টোটালি আমার ইন্টারনাল অসের ওপরে, মানে একদম অসের ওপরেই সে প্লাসেন্টাটা সিচুয়েটেড হচ্ছে, এই যে একদম ওপরটায় সিচুয়েটেড। এবারে দেখো এই যে মার্জিনাল টাইপ 2 মার্জিনাল যেটা রয়েছে সেটার আবার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে আমার অ্যান্টেরিয়র, একটা হচ্ছে পোস্টেরিয়র। ওকে। অ্যান্টেরিয়র ওয়ালে যখন থাকবে তখন তাকে টাইপ 2 অ্যান্টেরিয়র বলছে, আর পোস্টেরিয়র ওয়ালে যখন থাকছে তখন তাকে টাইপ 2 পোস্টেরিয়র বলছে। এই যে চারটে ভাগ রয়েছে প্লাসেন্টা প্রিভিয়া, তার মধ্যে একটা হচ্ছে তোমার বলছে যে তোমার মাইল্ড, আরেকটা বলছে তোমার মেজর ডিগ্রি। ওকে। মাইল্ড বলবো কাদেরকে, মাইল্ড বলছি টাইপ 1 আর টাইপ 2 এর অ্যান্টেরিয়র। টাইপ 2 অ্যান্টেরিয়র এর দুটোকে আমরা বলছি মাইল্ড। আর ডেঞ্জার কখন বলছি, ডেঞ্জারাস প্লাসেন্টা প্রিভিয়া বলছি টাইপ 2, টাইপ 2 পোস্টেরিয়র, পোস্টেরিয়র আমরা বলছি ডেঞ্জারাস। আর আর হচ্ছে যে মাইল্ডের সাথে হচ্ছে যে তোমার একটা মেজর রয়েছে, মেজর কোনগুলোকে বলছি, টাইপ 3, টাইপ 4 আর টাইপ 2 পোস্টেরিয়র, এই তিনটে হয়ে যাচ্ছে আমার মেজর। ওকে। তাহলে চারটে টাইপ বললাম, তার মধ্যে টাইপ 1 এবং টাইপ 2 এর অ্যান্টিরিয়র হচ্ছে যে আমার মাইল্ড প্লাসেন্টা প্রিভিয়া, আর মেজরের মধ্যে হচ্ছে তোমার টাইপ 2 এর পোস্টেরিয়র, টাইপ 3 আর টাইপ 4 হচ্ছে মেজর, আর এর মধ্যে ডেঞ্জারাস প্লাসেন্টা প্রিভিয়া বলা হয় টাইপ 2 পোস্টেরিয়রটাকে। ক্লিয়ার হলো? তাহলে এখানে কোনটা হবে, আমার কোশ্চেনে যেটা ছিল লোয়ার সেগমেন্টে রয়েছে এবং লোয়ার মার্জিনটা শুধুমাত্র লোয়ার সেগমেন্টে গিয়ে পৌঁছেছে, তাহলে এটা হয়ে যাবে আমার লো লাইন। তাই তো, লো লাইন হবে তো, লো লাইন হবে আমার রাইট অ্যান্সার। In vasa previa, bleeding is likely to occur from fetal blood vessel, placental site, maternal blood vessel, marginal sinus. ভাসা প্রিভিয়া কি আমি কিন্তু অলরেডি একটু বলে দিয়েছিলাম। ভ্যালামেন্টাস প্লাসেন্টা তোমাদের বললাম, যেখানে কিনা আমার কর্ডটা প্লাসেন্টার সাথে অ্যাটাচ না থেকে মেমব্রেনের সাথে অ্যাটাচ থাকে, এবং তখন যদি মেমব্রেন কোনোভাবে সেপারেশন হয় বা মেমব্রেন রাপচার হয় তখন কিন্তু ওই ব্লিডিং হতে থাকে ওই রাপচার্ড মেমব্রেন থেকে, এবং তখন যে ব্লিডিংটা হয় সেটা ফিটাল ব্লাড ভেসেল থেকে হয়ে থাকে। তাহলে অপশন এ হবে আমার রাইট অ্যান্সার, ফিটাল ব্লাড ভেসেল। ওকে। সার্কলেজ অপারেশন ইজ ডান ফর পেশেন্টস উইথ, সার্কলেজ অপারেশন কোথায় করা হয়, কমপ্লিট অ্যাবর্শন, থ্রেটেন অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন, ইনকম্পিটেন্ট সার্ভিস। এই অ্যাবর্শনগুলো কোনোটাই হবে না, ইনকম্পিটেন্ট সার্ভিসের ক্ষেত্রে সার্কলেজ অপারেশন করা হয়। ইনকম্পিটেন্ট সার্ভিস কি, যখন হচ্ছে যে সার্ভিক্সটা উইক হয় বা সার্ভিক্সের যে রিটেনশন পাওয়ারটা কম থাকে তখন তাকে ইনকম্পিটেন্ট সার্ভিস বলা হয়। এবং এতে কি হয়, যখনই আমার জেস্টেশনাল উইকটা বাড়তে থাকে এবং ইউটেরাস বড় হতে থাকে, আস্তে আস্তে কিন্তু সার্ভিসটা উইক থাকার জন্য ওপেন হতে থাকে এবং তার ফলে মিসক্যারেজ হয়ে যায়। তো সেক্ষেত্রে কি হয়, সার্কলেজ অপারেশন করা হয়, যেখানটায় কিনা সার্ভিক্সকে আমার নন অ্যাবজর্বেবল টেপ দিয়ে ক্লোজ করে দেওয়া হয় যাতে কিনা সেটা কোনোভাবে ওপেন না হয়, এটাকে সার্কলেজ অপারেশন বলা হয়। এবং ইনকম্পিটেন্ট সার্ভিক্সের ক্ষেত্রে সার্কলেজ অপারেশন করা হয়। Sudden gush of blood or lengthening of the umbilical cord after the delivery of newborn baby indicates, তাহলে নিউবর্ন বেবি ডেলিভারির পর একটা সাডেন গাশ অফ ব্লাড দেখা যায় এবং umbilical কর্ডটা বাইরের দিকে বেরিয়ে আসছে দেখা যায়, এটা কিসের সাইন, প্লাসেন্টা অ্যাক্রিটা, রিটেন প্লাসেন্টা, অ্যাবরাপশন প্লাসেন্টা, প্লাসেন্টাল সেপারেশন। এখানে যেটা বলা হয়েছে এটা হচ্ছে আমার প্লাসেন্টাল সেপারেশনের সাইন। প্লাসেন্টা যখন সেপারেট হয় তখন আস্তে আস্তে কর্ডটা বাইরের দিকে বেরিয়ে আসতে থাকে এবং তার সাথে একটা গাশ অফ ব্লিডিং হয়। ওকে। নেক্সট, a client arrives at the hospital at 38 weeks gestation with profuse vaginal bleeding. 38 উইকস gestation এর একজন ক্লায়েন্ট এসেছে ভ্যাজাইনাল ব্লিডিং নিয়ে।
She states that it occurs suddenly without any contraction. Suddenly হয়েছে এবং কোনো রকমের কোনো contraction হয়নি. Which condition may the client be experiencing that requires immediate notification of the healthcare provider? তাহলে ক্লায়েন্টের কি হয়েছে আমাদের আইডেন্টিফাই করতে হবে। প্লাসেন্টা প্রিভিয়া কি ছিল? লো লাইং প্লাসেন্টা, যেখানটায় প্লাসেন্টাল সেপারেশন যদি ওপেন হয় তাহলে হতে পারে। প্লাসেন্টা অ্যাক্রিটা কি ছিল? মরবিডলি অ্যাডারেন্ট প্লাসেন্টা। রাপচার ইউটেরাস কি? যেখানে ইউটেরাস রাপচার হচ্ছে, যেটা কিন্তু ভীষণ পেনফুল। আর এটা হচ্ছে কনচিল অ্যাব্রাপসিও। অ্যাব্রাপসিও কনচিল বলতে অ্যাব্রাপসিও প্লাসেন্টা, যেখানে কিনা তোমার প্রিম্যাচিওর সেপারেশন অফ প্লাসেন্টা হয় এবং যার ফলে ব্লিডিং হতেও পারে, নাও হতে পারে। যদি আমার সেটা কনসিল্ড হয় তাহলে ব্লিডিং হবে না, সেটা ব্লিডিংটা আমার ভেতরেই রয়ে যাবে, সেপারেশন হয়ে বাইরে আসবে না। আর যদি সেটা রিভিলড হয় তাহলে আমি রিভিল হবে, ব্লাডটা বাইরে আসবে না, দেখতে পাবো। কিন্তু এখানটা দেখ উইথাউট এনি কন্ট্রাকশন বলা হয়েছে, যেখানটা কোনো কন্ট্রাকশন নেই মানে সেখানে কোনো পেন নেই, এবং পেনলেস ভাইজানাল ব্লিডিং শুধুমাত্র প্লাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রেই দেখা যায়। এছাড়া দেখো প্লাসেন্টা একই রাতে তো হবে না, রাপচার ইউটেরাস পেনফুল এবং কনসিল অ্যাব্রাপসিওতে কিন্তু কোনো রকমের কোনো ব্লিডিং হয় না। এটা যদি কনসিল না হয়ে রিভিলড হতো তাহলে কিন্তু ব্লিডিং হতো, কিন্তু রিভিলড অ্যাব্রাপসিও হলেও সেখানে কিন্তু পেন প্রেজেন্ট থাকতো। অ্যাব্রাপসিও প্লাসেন্টাতে কিন্তু পেনফুল হয়, প্লাসেন্টা প্রিভিয়া কোনো পেন থাকে না। তাহলে এখানটায় অপশন এ প্লাসেন্টা প্রিভিয়া হলো আমার রাইট অ্যান্সার। ওকে। What is the safest position for a woman in labor when a nurse observes a prolapse cord? অর্থাৎ কর্ড প্রোলাপসে যদি একজন ওমেন থাকে তাহলে তার জন্য কি পজিশনটা বেস্ট হবে? প্রোন পজিশন, ফাউলার্স পজিশন, লিথোটমি পজিশন, ট্রেঙ্গেলেনবার্গ পজিশন। প্রোন পজিশন মানে যখন চেস্ট এবং অ্যাবডোমেনের উপরে প্রেসার দিয়ে পেশেন্ট শুয়ে থাকবে, মা শুয়ে থাকবে, তাহলে প্রেগনেন্সির সময় প্রোন পজিশনে শুয়ে থাকা পসিবল নয়, তাহলে প্রোন পজিশন হলো না। হাওলার পজিশন যদি হয় তাহলে পেশেন্টদের 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে পেশেন্ট বসবে, তাহলে তার ফলে কি হবে, সেখানে কিন্তু তোমার প্রেজেন্টিং যে কর্ডটা রয়েছে তার উপরে কিন্তু প্রেসার পড়বে, প্রেজেন্টিং পার্টে প্রেসার পড়বে, তাহলে হাওলার পজিশন দেওয়া যাবে না। লিথোটমি পজিশন যদি দেওয়া হয় তাহলে লিথোটমি পজিশনে কি হয়, তোমার ভেনা কেভার উপরে প্রেসার পড়ে, যার ফলে কিনা প্লাসেন্টাল পারফিউশন কমে যায়, তাহলে লিথোটমি পজিশনও হবে না। ট্রেনাল লিম্বার পজিশন কিন্তু আমাদের পেশেন্টকে দেওয়া যেতে পারে। ট্রেনাল লিম্বার পজিশনটা কিরকম মনে আছে তো? নর্মালি যদি আমাদের এটা বেড হয় এবং এটা যদি হেড এন্ড হয়, এটা যদি ফুট এন্ড হয়, ট্রেনাল লিম্বার পজিশনে কিন্তু হেড এন্ডটাকে উল্টে দেওয়া হয়, নিচের দিকে থাকে, হেড এন্ডটা নিচের দিকে থাকে এবং ফুট এন্ড একটু উপর দিকে থাকে, এটা হচ্ছে আমার ট্রেনাল লিম্বার। ওকে। তাহলে এখানে আমার পেশেন্টের মাথাটা নিচের দিকে থাকলো, পাটা উপরের দিকে থাকলো, এবং তার ফলে কি হচ্ছে যে প্রেজেন্টিং যে কর্ডটা যে বাইরে রয়ে গেছে সেখানটা কিন্তু আমার কোনো প্রেশার পড়ছে না। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে ট্রেনাল লিম্বার পজিশন রাইট অ্যান্সার হলো। নেক্সট হলো, মোস্ট কমন সাইট অফ এক্টোপিক প্রেগনেন্সি ইজ। এক্টোপিক প্রেগনেন্সি কোথায় সব থেকে বেশি হয়? টিউবাল, ওভারিয়ান, অ্যাবডোমিনাল, সার্ভাইকাল। এক্টোপিক প্রেগনেন্সি কি? এক্টোপিক প্রেগনেন্সি হচ্ছে যখন ফার্টিলাইজ ওভামটা নর্মাল এন্ডোমেট্রিয়াল ক্যাভিটির বাইরে কোথাও ইমপ্ল্যান্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ নর্মালি আমাদের এন্ডোমেট্রিয়াল ক্যাভিটির মধ্যে ইমপ্ল্যান্টেশন হওয়ার কথা, সেখানে না হয়ে যদি তার বাইরে কোথাও হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা বলছি এক্টোপিক প্রেগনেন্সি। এবং এটা হচ্ছে তোমার একটা এক্সট্রা ইউটেরাইন হয়, এক্সট্রা ইউটেরাইন, আর একটা হচ্ছে তোমার ইউটেরাইন। এক্সরে ইউটেরাইন একটা, এটা ইউটেরাইন একটা। এক্সরে ইউটেরাইনের ক্ষেত্রে কি হয়, একটা হচ্ছে তোমার টিউবালে হয়, যেখানে আমার অপশন হচ্ছে টিউবাল, একটা হচ্ছে আমার ওভারিয়ান, আর একটা হচ্ছে আমার অ্যাবডোমিনাল। ওকে। যেখানে টিউবালের ক্ষেত্রে আমাদের কিন্তু 97% কেস হচ্ছে, ওভারিয়ানের ক্ষেত্রে 0.5, যেটা খুবই কম, কারণ ওভারি থেকেই তো আমার ওভাম রিলিজ হচ্ছে, তারপরে বাইরে এসে সেখান থেকে ফার্টিলাইজেশন হচ্ছে, তাই ওভারিতে আমাদের ইমপ্ল্যান্টেশন খুব একটা হয় না। আর অ্যাবডোমিনালের ক্ষেত্রে 1%। ওকে। এবারে যে টিউবালের মধ্যে আমাদের টিউবের 4টে পার্ট রয়েছে, যে প্রথমে হচ্ছে আমি অ্যাম্পুলা বলবো, কারণ অ্যাম্পুলাতে হচ্ছে আমাদের ফার্টিলাইজেশন হয় এবং তার জন্য এখানটায় চান্সেসটা সব থেকে বেশি। ওকে। তারপরে হচ্ছে তোমার ইসমাস রয়েছে, ইসমাস রয়েছে ইনফান্ডিবুলাম, ইনফান্ডিবুলাম আর ইন্টারস্টিশিয়াল। ঠিক আছে, এগুলো আর লিখছি না। তাহলে মোস্ট কমন সাইট অফ এক্টোপিক প্রেগনেন্সি হলো আমাদের টিউবাল। ওকে। এবং এর ক্ষেত্রে কি হয়, তোমার মেইনলি হচ্ছে যে আমাদের বিটা এইচসিজি, যেটা হরমোনাল লেভেল, সেটা চেক করা হয়, ট্রান্সভাজাইনাল সোনোগ্রাফি করা হয়, এবং ল্যাপারোস্কোপি করে তোমার এক্টোপিক প্রেগনেন্সি থেকে আউট করে দেওয়া হয়, যাতে কিনা আমাদের রাপচারটা না হয়। ওকে। তাহলে এক্টোপিক প্রেগনেন্সিতে আমাদের অ্যান্সার কি হলো? টিউবাল। সীমা, at 24 weeks POG comes to ANC with complaining of edema in the legs, তাহলে পায়ে ইডিমা রয়েছে,
On examination, her BP found to be 145/95 and urine suggestive of proteinuria. What will be the probable diagnosis? তাহলে 24 weeks of gestation, আচ্ছা, ইডিমা রয়েছে, তার সাথে বিপি রয়েছে 145/95 আর ইউরিনে রয়েছে প্রোটিনিউরিয়া। এগুলো কিসের সাইন? প্রেগনেন্সি ইন্ডিউস হাইপারটেনশন, প্রি এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া, ম্যালিগন্যান্ট হাইপারটেনশন। প্রেগনেন্সি ইন্ডিউস হাইপারটেনশন বলতে আমরা কি বুঝি? যখন হচ্ছে যে নর্মাল, যেই মানুষের আগে কোনোদিন কোনো হাই প্রেশার ছিল না, তার ক্ষেত্রেই, সেই মাদারের ক্ষেত্রেই যদি আমার 24 উইকস বা 20 উইকস এর পরে তার বিপি যদি 140/90 ওপরে হয় এবং সেটা যদি দুবার হয় এবং 4 ঘন্টার ইন্টারভ্যালে হয়, তখন সেটাকে আমরা বলছি প্রেগনেন্সি ইন্ডিউস হাইপারটেনশন। প্রেগনেন্সি ইন্ডিউস হাইপারটেনশনকে জেস্টেশনাল হাইপারটেনশনও বলা হয়। প্রিএক্লাম্পসিয়া কাকে বলবো? Multisystem disorder of unknown etiology categorized by development of hypertension to the extent of 140/90 mmHg or more with proteinuria after 20 weeks in a previously normotensive and non-proteinuric woman. ওকে, তাহলে জেস্টেশনাল হাইপারটেনশনের মধ্যেও তোমার বিপিটা 20 উইকের পরে ছিল এবং 140/90 ওপরে ছিল, কিন্তু এখানে কিন্তু প্রোটিনিউরিয়া এক্সট্রা রয়েছে, তার সাথে হচ্ছে তোমার মাল্টি সিস্টেম ডিসঅর্ডারও হচ্ছে। ওকে, এটা হলো প্রি এক্লাম্পসিয়া। আর এক্লাম্পসিয়ার ক্ষেত্রে কি হয়? প্রি এক্লাম্পসিয়া যাতে যখন টনিক টনিক সিজার অ্যাড হয়ে যায় তখন তাকে বলা হচ্ছে এক্লাম্পসিয়া। ওকে, আর ম্যালিগন্যান্ট হাইপারটেনশন কি? হাইপারটেনশনের সঙ্গে যখন আরো অনেক কমপ্লিকেশন এবং বিভিন্ন রেনাল মানে অর্গান ড্যামেজ হয়ে যায় তখন সেটাকে বলা হচ্ছে ম্যালিগন্যান্ট হাইপারটেনশন। তাহলে এখানে কোশ্চেনে কি কি আছে? একটা হচ্ছে 24 উইকস, আর একটা হচ্ছে তোমার বিপি 145/95, তার সাথে ইউরিনের প্রোটিনিউরিয়া। তাহলে এগুলো আমার কি হবে? এগুলো তাহলে আমার প্রি এক্লাম্পসিয়া হবে। এবং এটার সাথে যদি সিজার থাকতো তাহলে হতো এক্লাম্পসিয়া, আর যদি প্রোটিনিউরিয়া না থাকতো তাহলে হতো আমার প্রেগনেন্সি ইন্ডিউস হাইপারটেনশন। ক্লিয়ার হলো? নেক্সট, abnormally heavy bleeding at menstruation is known as মেনোরেজিয়া, মেট্রোরেজিয়া, পলিমেনোরিয়া, ডিসমেনোরিয়া। যখন হচ্ছে মেনস্ট্রুয়েশন অ্যাবনর্মালি হেভি ব্লিডিং হবে তখন তাকে আমরা বলবো মেনোরেজিয়া। মেট্রোরেজিয়া কাকে বলবো? মেট্রোরেজিয়া বলবো যখন হচ্ছে যে ব্লিডিং হবে ইউটেরাস থেকে এবং সেটা বিটুইন পিরিয়ডস, মানে এখানে হচ্ছে তোমার ব্লিডিং বিটুইন পিরিয়ডস, তখন সেটাকে আমরা বলছি মেট্রোরেজিয়া। পলিমেনোরিয়া কাকে বলবো? পলিমেনোরিয়া হচ্ছে ভেরি ফ্রিকুয়েন্ট পিরিয়ড, ভেরি ফ্রিকুয়েন্ট পিরিয়ড। আর একটা যদি হচ্ছে তোমার অলিগোমেনোরিয়া হয়, অলিগোমেনোরিয়া, সেটা কাকে বলবো? সেটা হচ্ছে যে তোমার ভেরি ইনফ্রিকুয়েন্ট। ঠিক আছে, তাহলে পলিমেনোরিয়ার অলিগোমেনোরিয়া অপোজিট। আর ডিসমেনোরিয়া কি? ডিসমেনোরিয়া হচ্ছে আমার পেইনফুল মেনস্ট্রুয়েশন, পেইনফুল মেন্স। তাহলে যখন অ্যাবনর্মালি হেভি মেনস্ট্রুয়েশন হচ্ছে তাকে বলছি মেনোরেজিয়া। যখন পিরিয়ডস এর মধ্যে মধ্যে ব্লিডিং হচ্ছে তাকে মেট্রোরেজিয়া বলছি। পিরিয়ডসটাই যখন ফ্রিকুয়েন্টলি হচ্ছে তখন তাকে বলছি পলিমেনোরিয়া, এবং যখন পেইনফুল মেনস্ট্রুয়েশন হচ্ছে তখন তাকে আমরা বলছি ডিসমেনোরিয়া। ওকে, নেক্সট, দ্য কন্ডিশন হোয়ার দ্য ইউটেরাস টার্নস ইনসাইড আউট ইজ নোন অ্যাজ। তাহলে যখন ইউটেরাসটা উল্টে যাচ্ছে, ইনসাইডটা আউটসাইডে চলে আসছে, তখন তাকে কি বলে? রেট্রোভার্সন, প্রোলাপস, অ্যান্টিভার্সন, ইনভার্সন। তোমাদের মনে রয়েছে আমি বলেছিলাম ইউটেরাসের নর্মাল পজিশন কি? অ্যান্টিভার্টেড এন্ড অ্যান্টিফ্লেক্সড, মনে আছে? তাহলে অ্যান্টিভার্সন মানে ছিল আমাদের কি? সামনের দিকে ঝুঁকে থাকে। রেট্রোভার্সনে কি হয়? যখন ইউটেরাসটা সামনের দিকে না ঝুঁকে থেকে পেছন দিকে চলে যায় তখন তাকে বলা হচ্ছে রেট্রোভার্সন। হলো। আর অ্যান্টিভার্সন কি? অ্যান্টিভার্সনটা হচ্ছে নর্মাল যেটা পজিশন ইউটেরাসের, সেটা হচ্ছে আমার অ্যান্টিভার্সন। প্রোলাপস কি? প্রোলাপস হচ্ছে যে যখন ইউটেরাসটা মানে যেই পজিশনে থাকার কথা সেই পজিশনে না থেকে যখন বাইরের দিকে বেরিয়ে আসে বা ভ্যাজানা দিয়ে যখন বাইরে বেরিয়ে চলে আসে তখন তাকে বলা হচ্ছে প্রোলাপস। আর ইনভার্সন কি? ইনভার্স অর্থাৎ উল্টো, যখন ইউটেরাসটা ইনসাইড আউটসাইডে চলে আসে তখন হয়ে যাচ্ছে আমার ইনভার্সন। তাহলে অপশন ডি টা আমার রাইট অ্যান্সার হবে। ইনভার্সন কখন হয়? ধরো নর্মাল ডেলিভারি হয়ে গেছে, বেবি আউট হয়ে গেছে কিন্তু প্লাসেন্টা আউট হয়নি, তুমি হচ্ছে ইউটেরাসকে ম্যাসাজ করলে না বা গাশ অফ ব্লাড দেখতে পেলে না, প্লাসেন্টা যে কর্ডের লেনদেনিং সেটাও দেখতে পেলে না, তুমি প্লাসেন্টা ধরে টানছো,
এবং এমনভাবেই টানলে প্লাসেন্টা তখনও সেপারেট হয়নি, প্লাসেন্টা শুদ্ধ কি হলো, ইউটেরাস বাইরে বেরিয়ে চলে এলো। তাহলে নর্মালি যখন অ্যাডারেন্ট প্লাসেন্টা হয় তখন কিন্তু এই ধরনের কন্ডিশন হতে দেখা যায়। ক্লিয়ার? নেক্সট, HEELP ইজ, হেল্প সিন্ড্রোম কি? হিমোলাইসিস, এলিভেটেড লিভার এনজাইমস অ্যান্ড লো প্লেটলেট লেভেল, এটা হচ্ছে আমার হেল্প। H ফর হিমোলাইসিস, E ফর এলিভেটেড লিভার এনজাইম, আর LP ফর তোমার লো প্লেটলেট লেভেল। এখানে তোমার হিমোলাইসিস হচ্ছে অর্থাৎ রেড ব্লাড সেল ভাঙছে, লিভার এনজাইম গুলো বেড়ে যাচ্ছে কারণ প্রোটিন ব্রেকডাউন হয়ে যাচ্ছে এবং প্লেটলেট লেভেলটা কমে যাচ্ছে। কি কি সাইন সিমটমস হয়? অ্যাবডোমিনাল পেন হয়, মেনলি রাইট আপার সাইডে হয়, হেডেক হচ্ছে, ব্লাড ভিশন, নজিয়া, ভমিটিং, ফ্যাটিক, ইডিমা, ডিপ ব্রিদিং এর সময় পেন হচ্ছে, কখনো কখনো নোজ ব্লিডিং হতে পারে যেহেতু প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে, সিজার হতে পারে, এই সমস্তগুলো হতে পারে। এবং হেলথ সিনড্রোম কিন্তু একটা মেডিকেল ইমার্জেন্সি এবং ইমিডিয়েটলি তার অ্যাকশন নিতে হয়। তাহলে অপশন এ রাইট অ্যান্সার হলো। PBH is loss of blood which is more than, অর্থাৎ কত অ্যামাউন্টের বেশি ব্লাড লস হলে আমরা তাকে পোস্টপার্টাম হেমারেজ বলবো। 800 ml, 100 ml, 500 ml, 900 ml। নর্মালি যে ভ্যাজিনাল ডেলিভারি হয়, নর্মাল ভ্যাজিনাল ডেলিভারিতে আমার ব্লাড লস হয় 500 ml, 500 ml এর কম। আর সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে সেখানটা হয় 1000 ml, নিয়ারলি 1000 ml ব্লাড লস হয়। এবং পোস্টপার্টাম হেমারেজ আমি বলবো যখন হচ্ছে যে তোমার ব্লাড লসের অ্যামাউন্টটা মোর দেন 500 ml হয়ে যাবে তখন। ওকে। আর আমাদের যে ম্যাটারনাল ডেথ হয় তার মেন রিজন হচ্ছে যে আমার পোস্টপার্টাম হেমারেজ। এবং পোস্টপার্টাম হেমারেজের একটা মেন কজ হচ্ছে আমার ইউটেরাইন অ্যাটমিসিটি। ওকে। তাহলে ইউটেরাইন অ্যাটনিসিটি, এটা হচ্ছে আমার মেন কজ পিপিএইচ এর। ওকে। Nurse is caring for a patient who is experiencing eclamptic seizure at present, অর্থাৎ eclamptic seizure হচ্ছে একজন মায়ের। Which among the following is the priority nursing intervention? Maintain patent airway, administer MGSO4 IM, start IVF, hold the patient tight। বলো তো এটার অ্যান্সার কি হবে? যখনই কোনো পেশেন্টের প্রায়োরিটি নার্সিং কেয়ার থাকবে তখন আগে তোমাকে দেখতে হবে যে কি কি রয়েছে। এখানে প্রথমে এয়ারওয়ে রয়েছে, তাহলে এয়ারওয়ে যেখানে অপশন থেকে আমি বারবার বলেছি এয়ারওয়ে থাকা মানে সেখানটা কিন্তু এয়ারওয়েটাই ফার্স্ট প্রায়োরিটি হবে, কারণ এয়ারওয়ের থেকে বেশি প্রায়োরিটি আমাদের লাইফে আর কিছুই নেই। ক্লিয়ার? তাহলে দেখো প্রথমে আমাকে পেটেন্ট এয়ারওয়ে দিতে হবে। এরপরে দেখো এক্লাম্পটিক সিজার হচ্ছে মানে এটা আমার ধরে নিতে হবে যে এক্লামশিয়ার পেশেন্ট। তাহলে এক্লামশিয়ার পেশেন্টকে আমরা ম্যাগনেসিয়াম সালফেট দিই। ম্যাগনেসিয়াম সালফেট কেন দিই? যে সিজারটা হয় সেই সিজারটা প্রিভেন্ট করার জন্য আমরা ম্যাগনেসিয়াম সালফেট দিই এবং প্রথমে লোডিং ডোজে কিন্তু আমরা আইভিতে অ্যাডমিনিস্টার করি, আইভি ফ্লুইড দেই। আর পেশেন্টকে হোল্ড দ্য টাইট করার প্রয়োজন থাকে না, পেশেন্টকে আমরা সেফ অ্যান্ড সিকিউর পজিশন দিই যাতে মানে জায়গায় রাখি যাতে কিনা তারা কোনোভাবে পড়ে না যায় বা কোনোভাবে আঘাত না লাগে, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওকে। নেক্সট চলো, snowstorm pattern on ultrasound with no fetus or gestational sac is the characteristics of। তাহলে snowstorm pattern আল্ট্রাসাউন্ডে কোথায় দেখা যায়? এক্লামশিয়া, প্লাসেন্টা প্রিভিয়া, অ্যাব্রাপশিও প্লাসেন্টা, হাইড্রোরিফর্ম মোল। তাহলে এক্লামশিয়া, প্লাসেন্টা প্রিভিয়া, অ্যাব্রাপশিও প্লাসেন্টা সবগুলোই তোমাদের বলে দিয়েছি, এর মধ্যে কোনোটার মধ্যেই snowstorm appearance দেখা যায় না, এটা দেখা যায় কোথায়? হাইড্রোরিফর্ম মোলে। হাইড্রোরিফর্ম মোল কি? It is an abnormal condition of the placenta where there is partially degenerative and partially proliferative changes in the young chorionic villi। তাহলে chorionic villi তে কিছু degenerative changes এবং proliferative changes হচ্ছে যেটাকে আমরা হাইড্রোরিফর্ম মোল বলছি। এর ফলে কি হচ্ছে? These result in the formation of clusters of small cysts of varying sizes। তাহলে ছোট ছোট সিস্টের আকারে তোমার ফর্মেশন হচ্ছে। কিভাবে ডায়াগনোসিস করব? সিরাম এইচসিটি এবং ইউএসসি দিয়ে ডায়াগনোসিস করা হয়, ট্রান্সভাজাইনাল সোনোগ্রাফি করা হয়, ইউএসজি করা হয়, করে আমার হাইড্রোজেনিফর্ম মোল ডায়াগনোসিস হয়। কমপ্লিকেশন কি? হেমারেজ, শক, সেপসিস, পারফোরেশন অফ ইউটেরাস। আর ম্যানেজমেন্ট কি? সাকশন ইভাকুয়েশন। হাইড্রোজেনিফর্ম মোল কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এখান থেকে এক্সামে কোশ্চেন আসে, এটা তোমরা দেখো একটু পড়ে নিও বই থেকে। এবং এখান থেকে কোশ্চেন এসেছিল যে হাইড্রোজেনিফর্ম মোলে কোন পার্টটা ইনভলভ থাকে, সেটা হচ্ছে আমার কোরিয়নিক ভিলি বা কোরিয়ন। আর একটা ছিল কোশ্চেন তোমার এইচসিজি এবং আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে ডায়াগনোসিস করা হয়, এটাও ছিল। তো ইম্পর্টেন্ট এটা।
হরমোন রেসপন্সিবল ফর হাইপারেমেসিস গ্র্যাভিডেরাম ইজ, হাইপারেমেসিস গ্র্যাভিডেরামের জন্য কোন হরমোন রেসপন্সিবল? হিউম্যান কোরিওনিক গনাডোট্রপিন, হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, প্রোজেস্টেরন আর রিলাক্সিন। Hyperemesis gravidarum কি? It is a severe type of vomiting of pregnancy which has got deleterious effect on the health of the mother and or incapacitates her in day-to-day activities. অর্থাৎ ভমিটিং ইন প্রেগনেন্সি সবার ক্ষেত্রেই হচ্ছে। মর্নিং সিকনেস হয়, ফার্স্ট ট্রাইমেস্টারের ক্ষেত্রে ভমিটিংটা থাকে, কারো কারো থাকে, কারো কারো থাকে না, মেনলি থাকে। কিন্তু যখন সেই প্রেগনেন্সিটার মানে যখন সেই ভমিটিংটা এমন আকার নেবে যেখান থেকে তোমার মায়ের হেলথ ডিটোরিয়েট করবে এবং ডে টু ডে অ্যাক্টিভিটিস সে করতে পারবে না, তখন তাকে বলা হচ্ছে হাইপারএমেসিস গ্র্যাভিডেরাম, অর্থাৎ ভমিটিংটা সিভিয়ার ফর্ম। ওকে, the adverse effects of severe vomiting are dehydration, metabolic acidosis or alkalosis. Generally vomiting হলে কি হয়, আমার metabolic alkalosis হয়, কারণ এই সেলটা বেরিয়ে যাচ্ছে, কিন্তু এখানটায় অ্যাসিডোসিস হয়ে যাচ্ছে কারণ মা স্টারভেশনে রয়েছে, কিছুই খেতে পারছে না, খেলেই কিছু বমি হয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু তার অ্যাসিডোসিসও হতে পারে। আর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এন্ড ওয়েট লস, এগুলো। তাহলে হরমোন রেসপন্সিবল কি হলো? হাইপারএমসিস গ্র্যাভিডেরামের জন্য আমাদের হিউম্যান কোরিওনিক গনাডোট্রপিন হরমোনটা রেসপন্সিবল। কারণ এইসিজি হরমোনের যখনই ফার্স্ট টাইম যখন এইসিজি হরমোনের রিলেশনে আসছে, তখনই কিন্তু এই ভমিটিং টেন্ডেন্সি বা মর্নিং সিকনেস বা হাইপারএমসিস গ্র্যাভিডেরামটা ফর্মেশন হয়। অপশন এটা রাইট অ্যান্সার হবে। মিসেস লিজা, a postnatal mother, admitted with history of fever 102°F, abdominal pain and foul-smelling lochia on 8th postnatal day. তাহলে অ্যাবডোমিনাল পেইন রয়েছে, ফাউল স্মেলিং লোকিয়া রয়েছে অন 8th postnatal day তে। হুইচ অফ দ্য ফলোইং কমপ্লিকেশন ডাজ দিস ইন্ডিকেট? ফিভার হলো, অ্যাবডোমিনাল পেইন হলো, ফাউল স্মেলিং লোকিয়া হলো। পিউপেরিয়াল সেপসিস, পেরিটোনাইটিস, পেরিনিয়াল টিয়ার, সাব ইনভলিউশন। পিউপেরিয়াল সেপসিস কি? পিউপেরিয়াল সেপসিস হচ্ছে আফটার বার্থ অফ দ্য বেবি, অর্থাৎ পিউপেরিয়াম স্টেজে যখন ইনফেকশন হয়ে যাচ্ছে তখন সেটাকে পিউপেরিয়াল সেপসিস বলে। পেরিটোনাইটিস কি? যখন পেরিটোনিয়ামে ইনফেকশন হচ্ছে পেরিটোনাইটিস। পেরিনিয়াল টিয়ার কি? ডিউরিং ডেলিভারি যদি পেরিনিয়ামে কোনো টিয়ার হয় সেটাকে পেরিনিয়াল টিয়ার বলছে। সাব ইনভলিউশন কি? ইনভলিউশন মানে যখন হচ্ছে যে মানে ইউটেরাস বা আমাদের বডিতে যে চেঞ্জ গুলো হলো ডিউরিং প্রেগনেন্সি, সেগুলো যখন আবার নর্মাল স্টেজে চলে আসে তখন তাকে বলা হচ্ছে ইনভলিউশন, এবং যখন সেটা হতে পারছে না তখন তাকে বলা হচ্ছে সাব ইনভলিউশন। তাহলে এখানে যে সাইন সিমটমস গুলো রয়েছে তার অ্যান্সার হচ্ছে আমার পিউপেরিয়াল সেপসিস, যেখানটা কিনা আমার সেপসিস হয়ে গেছে এবং যার ফলে ফিভার, অ্যাবডোমিনাল পেইন এগুলো হচ্ছে। The type of placenta previa which is known as dangerous placenta previa, তাহলে কোন টাইপ অফ প্লাসেন্টা প্রিভিয়াকে ডেঞ্জারাস প্লাসেন্টা প্রিভিয়া বলা হয়? সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া, টাইপ 2 প্লাসেন্টা পোস্টেরিয়র প্লাসেন্টা প্রিভিয়া, মার্জিনাল প্লাসেন্টা প্রিভিয়া, টাইপ 2 অ্যান্টেরিয়র প্লাসেন্টা প্রিভিয়া। কোশ্চেনের অ্যান্সারটা আমি অলরেডি পড়ানোর সময় বলে দিয়েছি, তোমরা এর অ্যান্সারটা আমাকে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। তোমরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে। বাই বাই।